আচ্ছা, এমন একটা পরিস্থিতির কথা ভাবুন তো, যেখানে রোগের চিকিৎসাটা রোগের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে ভারতের অর্থনীতিতে। রুপিকে বাঁচাতে গিয়ে রিজার্ভ ব্যাংক এমন একটা চাল চেলেছে, যা নিয়ে এখন তোলপাড় চলছে। চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। কিভাবে একটা সমাধানই আরেকটা নতুন আর হয়তো আরও বড় সমস্যার জন্ম দিল। চলুন একটা সিনারিও ভাবা যাক। ধরুন আমরা চলে গেছি ২০২৬ সালের ২৮শে মার্চ, আর সেদিন কি হলো? ভারতীয় রুপি ডলারের তুলনায় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। $১ দাম প্রায় ৯৫ রুপি। মানে রুপির অবস্থা সাংঘাতিক খারাপ। এটা কিন্তু একটা বড়সড় বিপদের সংকেত, তাই না? তো এই পরিস্থিতি সামলাতে ভারতের সেন্ট্রাল ব্যাংক রুপিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই বাঁচাতে গিয়ে যা করা হলো তা কি উল্টে আরও বড় সমস্যা তৈরি করে ফেলল? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই জায়গাতেই। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আগে বুঝতে হবে রুপির পতনটা ঠিক কতটা ভয়াবহ ছিল, কারণ এটা না বুঝলে রিজার্ভ ব্যাংক কেন এমন একটা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো সেটাও কিন্তু পরিষ্কার হবে না। এই ফিনান্সিয়াল ইয়ারে রুপির দাম পড়েছে প্রায় 11%। ভাবা যায়, গত ১৪ বছরে এত বড় পতন আর দেখা যায়নি। আর এর পেছনে আসল ভিলেন কারা? দুটো জিনিস। এক, হু হু করে বাড়তে থাকা অপরিশোধিত তেলের দাম, আর দুই, সারা বিশ্বে যে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে সেটা। রুপির এই লাগাম ছাড়া পতন দেখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আমাদের আরবিআই আর বসে থাকতে পারল না। তারা মার্কেটে নামল আর এমন একটা নিয়ম আনল যা রীতিমতো নাটকীয়। চলুন দেখি ঠিক কী ছিল সেই নিয়ম। ব্যাপারটা একটু বুঝুন। আগে নিয়ম ছিল ব্যাংকগুলো তাদের টোটাল ক্যাপিটালের ২৫% পর্যন্ত ডলার বা অন্য বিদেশি মুদ্রা নিজেদের কাছে রাখতে পারত। মানে বেশ বড় একটা অঙ্ক। কিন্তু আরবিআই এক ছটকায় সেই নিয়ম বদলে দিল। নতুন নিয়মে বলা হলো ২৫% নয়, স্রেফ $১০০ মিলিয়ন, মানে আকাশ থেকে পাতালে নামিয়ে আনা হলো লিমিটটা। ফিন্যান্সের ভাষায় এই জিনিসটাকে বলে নেট ওপেন পজিশন। নামটা শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা সোজা। ধরুন ব্যাংকগুলো ডলারের দাম বাড়া কমার উপর একরকম বাজি ধরে। এই নতুন নিয়মের মাধ্যমে আরবিআই সেই বাজি ধরার পরিমাণটা একেবারে কমিয়ে দিল। মানে ঝুঁকি নেওয়ার খেলায় প্রায় বন্ধ। এখন প্রশ্ন হলো, আরবিআই এমনটা করল কেন? উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার। এক, ব্যাংকগুলো যাতে রুপির দাম আরও পড়বে এই ভেবে বাজি ধরতে না পারে। আর দুই, ব্যাংকগুলোকে বাধ্য করা হলো তাদের হাতে থাকা ডলার বাজারে বিক্রি করতে। ভাবুন, মার্কেটে যদি হঠাৎ অনেক ডলার চলে আসে তাহলে কি হবে? ডলারের দাম কমবে আর রুপির দাম বাড়বে। এটাই ছিল আসল প্ল্যান। কিন্তু কথায় আছে না, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। এখানেও ঠিক তাই হলো। আরবিআই এর এই প্ল্যান একটা বিশাল অপ্রত্যাশিত সমস্যা তৈরি করে ফেলল। সমস্যাটা কি? আন্দাজ করা হচ্ছে এই নতুন নিয়ম মানতে গিয়ে ব্যাংকগুলোকে প্রায় ৩০ থেকে ৪৫ বিলিয়ন ডলার বিক্রি করে দিতে হবে। এটা কিন্তু কোনো ছোটখাটো অঙ্ক নয়, একটা বিপুল পরিমাণ টাকা। মার্কেটে রীতিমতো ঝড় ওঠার জোগাড়। আর এই নিয়ে মার্কেটের ভেতর থেকেই কিন্তু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যেমন ধরুন, একটা বিদেশি ব্যাংকের একজন ডিলার যা বললেন তাতে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যায়। তার মতে, হঠাৎ করে এত ডলার বিক্রি করতে হলে মার্কেটের স্বাভাবিক লেনদেন মানে লিকুইডিটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর এর ফলে ব্যাংকগুলোর বিশাল লোকসান হবে। এই লোকসানের হাত থেকে বাঁচতে ব্যাংকগুলো কিন্তু বসে নেই। তারা আরবিআইয়ের কাছে ছুটে গেছে দুটো প্রধান দাবি নিয়ে। এক, এই নিয়ম চালু করার ডেডলাইনটা অন্তত ৩ মাস পিছিয়ে দেওয়া হোক। আর দুই, এই কড়া নিয়মটা যেন পুরনো পজিশনের ওপর না চাপিয়ে শুধুমাত্র নতুনগুলোর ক্ষেত্রে লাগু করা হয়। মানে তারা একটু সময় আর ছাড় চাইছে। এখন আপনারা হয়তো ভাবছেন, বেশ তো, রিজার্ভ ব্যাংক আর অন্য ব্যাংকগুলোর মধ্যে একটা বড়সড় ঝামেলা চলছে, কিন্তু এর সাথে আমাদের মানে সাধারণ মানুষের কি সম্পর্ক? সম্পর্কটা কিন্তু খুব সরাসরি এবং গভীর। কারণ অর্থনীতির এই বড় বড় খেলার প্রভাব শেষ পর্যন্ত আমাদের সবার পকেটেই পড়ে। তাহলে রুপির ভবিষ্যৎ কি? দুটো দিক আছে। শর্ট টার্মে মানে খুব তাড়াতাড়ি একটা ভালো দিক দেখা যেতে পারে, কারণ ব্যাংকগুলো যখন বাধ্য হয়ে এত ডলার বিক্রি করবে তখন রুপি কিছুটা শক্তিশালী হতেই পারে। কিন্তু লং টার্মে ছবিটা কিন্তু অতটা পরিষ্কার নয়।
কারণ আসল সমস্যা মানে তেলের দাম আর আন্তর্জাতিক পরিস্থিতি সেগুলো যদি না বদলায় তাহলে রুপির ওপর চাপ কিন্তু থেকেই যাবে। আর এই লং টার্মের চাপটার আসল কারণ কি জানেন? সেটা হলো তেল। ভারত তার প্রয়োজনের ৮৫% তেলই বিদেশ থেকে কেনে, আর এই সব তেলের দাম কিন্তু ডলারে দিতে হয়। এর মানেটা খুব সোজা। যখনই রুপির দাম পড়ে আমাদের তেল কিনতে আরও বেশি টাকা লাগে, যার ফল কি হয়, পেট্রোল ডিজেলের দাম বাড়ে। আর একবার তেলের দাম বাড়লে ট্রান্সপোর্ট খরচ বাড়ে, আর তার সাথে পাল্লা দিয়ে সবজি থেকে শুরু করে আমাদের প্রতিদিনের ব্যবহারের সব জিনিসের দামও বাড়তে থাকে। মানে চাপটা এসে পড়ে সরাসরি সাধারণ মানুষের ওপর। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? আরবিআই রুপিকে বাঁচাতে একটা সেফটি নেট তো তৈরি করেছে, কিন্তু সেই নেটের খরচটা দিতে হচ্ছে ব্যাংকগুলোকে। প্রশ্নটা হলো, এই যে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কতদিন চলবে? আর সবচেয়ে বড় কথা, এই ব্যবস্থার ফলে রুপির কি সত্যিই শেষ রক্ষা হবে?